দেশকে পরিচালনা করার জন্য কাঙ্ক্ষিত লোকের 95% অভাব রয়েছে। প্রতিটি সেকশনে দক্ষ লোকের যথেষ্ট অভাব। আমরা যদি আইনের দিকে তাকাই, কারণ বর্তমানে খুন খারাপি খুব বেড়ে গিয়েছে। উপনিবেশের শাসন করা যে ব্রিটিশ আইন আমরা ফলো করি, তারা তো সেই আইনের মধ্যে তারা এখন বসে নাই। আমরা সেই বাংলাদেশের ফৌজদারি আইন, অর্থাৎ মানুষ অপরাধ করলে আমরা সেই 1860 সালের প্যানেল কোড, ফৌজদারি কার্যবিধি, সিআরপিসি এবং বিচারক বিচার করবেন, সেই অবস্থানে অবস্থান করছি। সেখানে ইংল্যান্ড গত 100 বছরে 1000-এরও বেশি আইন পাশ করেছে এবং 10,000-এরও বেশি সংশোধনী এবং বিধিমালা প্রণয়ন করেছে। আমরা সেইখানেই বসে আছি। তাহলে আমাদের বিচার এবং ইংল্যান্ডের বিচারের মধ্যে পার্থক্যটা দেখুন। ইংল্যান্ডে যেখানে আমাদের দণ্ডবিধি 1860 প্যানেল কোডে আমরা আমাদের বিচার করা হয়, আর আমাদের ইংল্যান্ডে কমন লজ অ্যান্ড হোমিসাইড অ্যাক্ট, এখানে বিচারক বিচার করেন। আর ইংল্যান্ডে 12 জন সাধারণ নাগরিক জুরি বোর্ডের সিদ্ধান্ত হয় সে দোষী কি না দোষী, এবং শাস্তিটা শুধু বিচারক প্রদান করেন। আমাদের আইনে যে খুন হচ্ছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নাই, ইংল্যান্ডের আইনে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। তারা 1965 সালের পরে ফাঁসিটা বন্ধ করে দিয়েছে, যাবজ্জীবনায়ন করেছে। তারা দেখলো যে 1900 দশকে আর 2000-এর দশকে ইংল্যান্ডের মানুষের আর্থিক অবস্থা সেই সাবেক অবস্থানে নাই। তাহলে একটা মানুষ যদি খুন হয়, তাহলে তার জন্য সিআইসিএ, ক্রিমিনাল ইনজুরিজ কম্পেনসেশন অথরিটি আছে। অর্থাৎ রাষ্ট্র সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবে। আর বাংলাদেশের ক্ষতিপূরণ টরণের কোনো ব্যবস্থা তো নাই। রাষ্ট্র যে মানুষটা খুন করলো তাকে ফাঁসি দিবে অথবা ছেড়ে দেবে, মুক্তি দিয়ে রাষ্ট্র তার দায়ভার মুক্ত হয়ে গেল। এটা কি ন্যায় বিচার? কারণ ইংল্যান্ড দেখলো যে আমরা বাংলাদেশের কথাই ধরি, একজন হতদরিদ্র মানুষের পরিবারের একটা লোক খুন হয়ে গেল। খুন হওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেল, তার বিধবা স্ত্রী ভিক্ষা বৃত্তি করতে নেমে গেল, ওই পরিবারটা একেবারেই ধ্বংস হয়ে গেল। তাহলে আর্থিক কারণে সে কেস লড়তে পারবে না, বিধায় ফাঁসিও হবে না এবং এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইংল্যান্ড কি করছে যে সিআইসিএ আসামি ধরা পড়ুক না পড়ুক, সে দোষী সাব্যস্ত হোক না হোক, ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানের লেখাপড়া যাতে কন্টিনিউ করতে পারে রাষ্ট্র সে ব্যবস্থা করবে। এই পরিবার যাতে পুনর্বাসিত হতে পারে, অ্যাজ ইউজুয়াল লাইফ লিডিং করতে পারে, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। এখন ধরতে পারেন যে ইংল্যান্ডের যে আর্থিক অবস্থা আমাদের আর্থিক অবস্থা তার থেকে খারাপ, তাহলে অবশ্যই আমরা ইংল্যান্ডের আইনে খুনির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করার অধিকার সংরক্ষণ করে। আমরা তাহলে যে খুন করবে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই মানুষটাকে পুনর্বাসনের ব্যবস্থা যদি করতে পারি, তাহলে একটা মানুষ খুন করতে হলে অবশ্যই 10 বার ভেবে খুন করবে। এবং সিসি ক্যামেরায় ধরা পড়া মানুষটাকে যদি আমরা 15 দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে পারি, 95% খুন আমরা একেবারেই বন্ধ করতে পারব। আমি এই কথা বলতে চাচ্ছি এই জন্য যে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা ব্রিটিশ আইন ফলো করতেছি ইত্যাদি। না, আমরা ব্রিটিশ আইন ফলো করতেছি না। আমাদের
প্রতিটা সেকশনেই আমরা অনেক ব্যাকডেটেড। আমাদের এডুকেশন সিস্টেমটাকে এডুকেশন সিস্টেম বলা যাবে কিনা এটাও সন্দেহ। আইকিউতে আমরা ১৫০তম। এই দেশের যিনারা রাষ্ট্র পরিচালনা করেন বা করেছেন, হাতে গোনা ১-২ জনের কিছুটা রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা ছিল। আর ম্যাক্সিমাম লোকেরই একই অবস্থা। এর একটা সমাধান হলো বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এখানে স্থাপন করতে হবে। শিক্ষায় জিডিপির ৫% ব্যয় করতে হবে। আমরা করি ২%-এর কম। মেধাবীদের শিক্ষায় আনলে সমগ্র সেকশনে সৃজনশীল মানুষ তৈরির মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। একেবারেই অদক্ষ, সৃজনশীলতাহীন মানুষ দ্বারা দেশ পরিচালিত হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো অর্জন নাই। বিশৃঙ্খলা সর্বদা লেগেই আছে। গণতন্ত্র হরণ হয়েছে, ভোটাধিকার বারবার হরণ হয়েছে। দক্ষ জনগণ না থাকলে যে অবস্থা হয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রের, আমরা সে অবস্থানে আছি। বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শিক্ষায় পুঁজি বিনিয়োগ করে কর্মমুখী শিক্ষার বিনিময়ে একটা সুন্দর দেশ গড়তে হবে।